ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে বরাবরই বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে উত্তেজনা। এরই মধ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে রাজি হলে ইরান পারমাণবিক চুক্তিতে আপোস করতে প্রস্তুত, কিন্তু এর দায় এখন সম্পূর্ণরূপে ওয়াশিংটনের ওপর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি চান, তবে তা করা কঠিন। ট্রাম্প চুক্তি না হলে হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন এবং অঞ্চলটিতে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছেন। অন্যদিকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা, ব্যাংকিং সীমাবদ্ধতা, তেল রপ্তানিতে বাধা এবং মুদ্রাস্ফীতি সব মিলিয়ে অর্থনৈতিক চাপে ইরান। নিষেধাজ্ঞা শিথিল হলে কিছুটা স্বস্তি পাবে তেহরান। ইরান সরাসরি যুদ্ধ চায় না, কারণ পূর্ণমাত্রার সংঘাত আঞ্চলিকভাবে বিস্তৃত হতে পারে এবং দেশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব বিষয় মাথায় রেখেই তেহরান কৌশলে সময় ক্ষেপণ করছে বলে মত বিশ্লেষকদের। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ডাইলিউট করার প্রস্তাবকে বিশেষজ্ঞরা দেখছেন সময় কেনা হিসেবে। এতে আন্তর্জাতিক চাপ কিছুটা কমবে, কিন্তু ইরান পুরোপুরি তার সক্ষমতা ছাড়বে না। 2015 সালের জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনের অভিজ্ঞতা তাদের দেখিয়েছে, চুক্তি থাকলেও তা ভেঙে যেতে পারে। আবার গুঞ্জন আছে, ইরান গোপনে 90% ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের দিকে দ্রুত আগাচ্ছে। আঞ্চলিক ভারসাম্য নিয়ে চিন্তিত তেহরান। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যস্থতার ভূমিকা সব মিলিয়ে তেহরান কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হতে চায় না। কাতার ও ওমানের মতো দেশগুলোর মধ্যস্থতা ইরানকে আলোচনায় রাখছে। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সরকার তুলনামূলকভাবে বাস্তববাদী বলে বিবেচিত। অভ্যন্তরীণ চাপ সামাল দিতে অর্থনৈতিক স্বস্তি দরকার, এ কারণে কূটনৈতিক পথকেই গুরুত্ব দেয়া হচ্ছে। তাহলে কি সত্যি নত হচ্ছে ইরান? আসলে ব্যাপারটি পুরোপুরি তা নয়। ইরান এখনো বলছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রস্তাব তারা মানবে না এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনায় আনবে না। অর্থাৎ তারা সীমিত পারমাণবিক ছাড়ের বিনিময়ে নিষেধাজ্ঞায় শিথিলতা চায়। এটাকে কৌশলগত নমনীয়তা বলা যায়, অবস্থান পরিবর্তন নয়। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র স্বল্পমেয়াদে তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে আছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি, নৌবহর এবং বিমান উপস্থিতি তাদের তাৎক্ষণিক চাপ তৈরিতে শক্তি দিচ্ছে। ইউরোপ, ইসরায়েল এবং উপসাগরীয় অংশীদারদের সমর্থন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে। অন্যদিকে ইরান দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পুরোপুরি ভেঙে পড়েনি, বরং 60% সমৃদ্ধিকরণে পৌঁছে তারা এক ধরনের থ্রেশহোল্ড স্ট্যাটাস অর্জন করেছে, অর্থাৎ অস্ত্রমানের খুব কাছাকাছি সক্ষমতা। এটি তাদের জন্য শক্তিশালী দর কষাকষির হাতিয়ার। তারা জানে, একবার পুরো সমৃদ্ধিকরণ ছেড়ে দিলে ভবিষ্যতে চাপের মুখে আবার শূন্য থেকে শুরু করা কঠিন হবে। তাই সম্পূর্ণ পরিত্যাগের বদলে তারা হয়তো সীমিত নিয়ন্ত্রণ, নজরদারি বা অস্থায়ী স্থগিতের মতো সমঝোতায় যেতে পারে। বাস্তবতা হলো, তেহরান, পেন্টাগন দুই পক্ষই পারস্পরিকভাবে দুর্বল। যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি না যাক, আর ইরান চায় তাদের শাসন ব্যবস্থা টিকে থাকুক এবং নিষেধাজ্ঞা শিথিল হোক। অর্থাৎ উভয় পক্ষেরই চুক্তির প্রয়োজন, কিন্তু কেউই নিজেদের দুর্বলতা দেখাতে চায় না। এই পরিস্থিতিতে সম্ভাব্য ফলাফল 3 ধরনের হতে পারে। প্রথমে সীমিত চুক্তি, যেখানে আংশিক নিষেধাজ্ঞা শিথিল হবে এবং সমৃদ্ধিকরণ কিছুটা সীমিত থাকবে। দ্বিতীয়টি দীর্ঘস্থায়ী অচলাবস্থা, যেখানে উত্তেজনা থাকলেও পূর্ণমাত্রা যুদ্ধ হবে না। আর তৃতীয় সম্ভাব্যতা হলো ভুল হিসাবের কারণে সীমিত সামরিক সংঘর্ষ হওয়া, যা আঞ্চলিকভাবে সমস্যার সৃষ্টি করতে পারে। ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ছাড়বে এই আশা দুরাশা মাত্র, কারণ বিষয়টি শুধু প্রযুক্তিগত বা কূটনৈতিক নয়, এটি সার্বভৌমত্ব, নিরাপত্তা ও কৌশলগত প্রতিরোধ ক্ষমতার সঙ্গে জড়িত। ইরানের দৃষ্টিকোণ থেকে জিরো এনরিচমেন্ট মানে হবে কৌশলগত আত্মসমর্পণ। তাদের দাবি, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ সমৃদ্ধিকরণের অধিকার তাদের আছে। সব মিলিয়ে এটি এমন এক পরিস্থিতি যেখানে দুই পক্ষই চাপের মধ্যে, কিন্তু কেউই পুরোপুরি পিছু হটতে প্রস্তুত নয়। তাই সম্ভাব্য বাস্তব ফলাফল হতে পারে আংশিক বা অন্তর্বর্তীকালীন চুক্তি, যেখানে ইরান সমৃদ্ধিকরণ পুরো ছাড়বে না আর যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা একসঙ্গে তুলবে না। এটি শক্তির লড়াই নয়, বরং নিয়ন্ত্রিত ভারসাম্যের খেলা হয়ে দাঁড়িয়েছে। মুশরিফা নুজাত, দেশ টিভি।